আশির দশক মানে বুঝতেই পারছেন 1980 থেকে 89 পর্যন্ত যে সময়টা, এটাকে ইউজুয়ালি দশক বলা হয়। সেই দশকের কথা বলছি। এরশাদ বিরোধী, এরশাদ ক্ষমতা নিয়েছিলেন এই 8 দশকে। 1982 সালে 24শে মার্চ ক্ষমতা নেওয়া মানে মার্শাল ল জারি করা, ডেফিনেটলি। এবং সেটা ছিল খুবই কঠোর একটা মার্শাল ল। কেমন কঠোর এটা বোঝানোর জন্য স্পেসিফিক্যালি বলে দিই। যেমন মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা, কলাভবন। তো কলাভবন তো সবসময় ক্লাস হচ্ছে, আর ওই যে 4 তলা না 6 তলা যে বিল্ডিংটা কলাভবনটা, ওটা ফ্লোর দিয়ে ছাত্ররা মিছিল করে যাচ্ছে পাশে ক্লাসরুমে। 4 তলা 2 তলা 3 তলা হচ্ছে, নিচে বটতলা আছে, সেখানে তো হচ্ছে মিটিং, ওই ক্লাসও হচ্ছে, এটাও হচ্ছে। এটা হচ্ছে ট্র্যাডিশনালি ঢাকা ইউনিভার্সিটির রাজনীতি। তারা ওই ফ্লোরে মিছিল করাটাও বন্ধ করেছে। হলে মিছিল তো বের করতেই পারবেন না। হলেও যদি রুমের বসে গল্প করেন রাজনৈতিক আলাপ বন্ধুদের মিলে, ওরা এসে আপনাকে সতর্ক করে দেবে। ডিবির লোক আসবে, নাহলে সিআইডির লোক আসবে, আপনাকে এসে সাবধান করবে প্রথমে, নাহলে উঠায় নিয়ে যাবে, মামলা দিবে। এমন করা ছিল এরশাদের সাময়িক আইন। এই জন্য 24শে মার্চের পর থেকে এটা কতদিন পর্যন্ত এই কঠোরতা ছিল, তার চেয়ে বড় ভালো। আসলে এই কঠোরতা ভাঙাটাই ছিল একটা শুরুর দিককার রাজনীতি। এই শুরুর দিককার রাজনীতি এই জন্য করতে করতে এইটাই একটা পর্যায়ে ওই একই ছাত্র সংগ্রাম পরিষদ গঠন, সবসময় যেটা হয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে, ফলে স্বভাবতই যার যার ইউনিভার্সিটিতে ওটি একটা শাখা, ওই ছাত্র সংগঠনগুলো যার যার ইউনিভার্সিটিতে আছে তারা মিলে বুয়েট ছাত্র সংগ্রাম পরিষদ টাইপের একটা কিছু হবে, এরকম আর কি। এইটাই একমাত্র এই 82 সালের শেষের দিকে গিয়ে সবল হয়ে উঠতে সক্ষম হয়। কিরকম? প্রথম লড়াইটা ছিল এরকম যে কি করে ইউনিভার্সিটি থেকে তাদেরকে বের করে দেওয়া যায়, এখান থেকে লড়াই শুরু হলো। ওই ফ্লোরে ফাঁক করে দৌড়ে এসে মিছিল করে আবার চলে যায়, এরকম ছিল শুরুতে। পুলিশ এসে দাওয়া দিল, ততক্ষণ আমরা কাটতে করছি। হলে এরকম ফাঁক দিয়ে একটু মিছিল বের করছি, হয়তো প্রথমে হলেরও ব্যালকনিতে করতেছি, করতে করতে ফট করে হল থেকে বেরিয়ে পড়ছি একসময়। এইভাবে ছোট ছোট করে কাণ্ড করতে 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 বাইরে বেরোতে হচ্ছে আমাদেরকে। ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরেও মিছিল করাটা ছিল রিস্কি, এবং প্রত্যেকবার একটা ঘটনাকে কেন্দ্র করে বাইরে থেকে পুলিশ এসে আমাদেরকে মারছে, পিটাইছে, ধাওয়াধাওয়ি হয়েছে। পাল্টা আমরা যখন মাইট দিচ্ছি, তখন ওরা আবার আলোচনার টেবিলে বসছে ভিসির মধ্যস্থতায়, এসে বলছে আচ্ছা ঠিক আছে, আমাদের তাহলে বাউন্ডারিটা আর একটু বড় করে দিচ্ছি। এই বাউন্ডারি বড় করতে 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 একটা পর্যায়ে এই 82 শেষের দিকে গিয়া তারা রাজি হলো যে ঠিক আছে, আপনারা ক্যাম্পাসের ভিতরে করবেন। ক্যাম্পাসের ভিতরে মানে এই নীলক্ষেত পর্যন্ত আসতে পারবে, নীলক্ষেত ক্রস করতে পারবেন না। নীলক্ষেত মানে যেটা ওখানকার ফানি ছিল একটা, এখনো ফানি আছে নাকি আমি জানি না, আছে। রহমান হল, তারপর সে ফাঁড়ি, ওই পর্যন্ত আমরা আসতে পারি। এইটা ক্রস করে এবার নিউ মার্কেট যেতে চাইবো, পেট্রোল পাম্প পর্যন্ত, নো, এটা নট অ্যালাউড। এই ছিল এরশাদ আমলের 82 সালটা পুরোটা এরকম। শেষের দিকে এইবার আমরা প্ল্যান করতেছি, ইউনিভার্সিটিতে দখল হলো, এইবার আমরা ইউনিভার্সিটি ছেড়ে বাইরে বেরোবো। বুয়েটের কথা বলি, বুয়েটে এক হল থেকে আর এক হলে যাওয়া যেত না। আর কারফিউ তো প্রত্যেক রাত্রে কারফিউ আছে, সম্ভবত 10টা বা 12টার পর থেকে কারফিউ জারি হয়ে যেত। বুয়েটের হলগুলো দেখছেন, এক ধরনের হল আছে, 3টে হল আছে একটা গলি রাস্তার মধ্যে, বাকি সব হলগুলো আরেক দিকে। ওই মূল রাস্তায় এক হল থেকে আরেক হলে গেছে গিয়ে দেখছি যে বিডিআর এসে পিটা দিছে। তা আমাদেরকে না, হলের ক্যান্টিন বয়রা, ওদেরকে নিয়ে আমি রাত্রিবেলা স্কুল খুলছিলাম, যেহেতু পলিটিক্স করতে দেয় না, কিছু তো একটা করে ব্যস্ত থাকতে হবে।
তো ক্যান্টিন বয়দেরকে নিয়ে রাতের বেলায় স্কুল করছে, অঙ্ক শেখানো, অক্ষর শেখানো, এগুলো করতাম। তো ছেলেরা এবার আমাদের ক্যান্টিনে, আমি তো শহীদ স্মৃতি ছাত্র ছিলাম, এখান থেকে বের হয়ে ওরা ওই তিতুন মহলের ছাত্র, তারা মানে ওখানকার ক্যান্টিনের বয়, তো ফিরে যাচ্ছে। এইবার আমাদের হল থেকে বেরোনো মাত্র তাদেরকে পিটানো শুরু করছে পিটিআর। সৌভাগ্যবশত একটা নেভির ছেলে, ও আবার একইভাবে ক্রস করে আসতেছিল তিতুন মহল থেকে আমাদের হলে। আমি যখন চিন্তা করি এখানে কি হইতেছে, তখন সে আবার হুমকি দেয়, নিজের পরিচয় দিচ্ছে, সে দিয়ে বলছে তোমার লাগবে না, যাও মেন রোডে যাও। তো বিডিআর দেখে ফেরত পাঠাই দিচ্ছে। এটা একদিন ঘটনা বললাম, এটা থেকে বুঝতে পারি না আমরা আমাদের ওই আমলের এরশাদের মার্শালটা কত করা ছিল। এনিওয়ে, এবার এইটাকে আমরা পাল্টা ধাওয়া দিয়ে বের করে দিতেছি। এই দিতে ডিসেম্বরে চলে আসলো। ডিসেম্বরে এবার আমরা একটা পাল্টা প্রোগ্রাম দিছিলাম, প্রথম প্রোগ্রাম দিছিলাম 11ই জানুয়ারি 1983। সেই দিন আমরা বেরোবো এবং শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করবো, এ হচ্ছে কর্মসূচি আমাদের। একদিন পর্যন্ত কিন্তু ওইরকম চলছে যে আমাদেরকে ইউনিভার্সিটির ভিতরে রাখতে হবে, আর ওই দিন আমরা ভেঙে বেরিয়ে যাবো, এটা প্ল্যান করছি। প্রোগ্রাম ডিক্লেয়ার হয়েছে 83। আচ্ছা, এতক্ষণ যা বললাম এই সবই হলো ছাত্র সংগ্রাম পরিষদ কেন্দ্রিক, স্টুডেন্ট মুভমেন্ট কেন্দ্রিক। তাহলে রাজনৈতিক দলগুলো কি করছিল, এখন সেদিকে যাব। রাজনৈতিক দলগুলো যা করতেছিল তা হলো, ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, তাহলে বুঝবেন অনেকেই। রাজনৈতিক দলের সবচেয়ে বড় ভিলেন ছিল ওই সময় কামাল হোসেন। অনেকে অবাক হবেন, আমাদের সংবিধান লেখক, সংবিধানের বাপ, ইন্দিরা গান্ধীর চেলা কামাল হোসেন। অনেকে মনে হতে কামাল হোসেন হাসিনা তদ্দিনে না এসে গেছে বাংলাদেশ। হ্যাঁ, এসে গেছে। এই পার্ট থেকে শুরু করি। আসলে হাসিনা দেশে ফিরছে 1981 সালে। 81 সালের 17ই মে। জিয়াউর মারা যাচ্ছে ওর 13 দিন পরে, 30শে মে খুন হয়ে যাচ্ছে ওই একই 81 সালে। তাহলে হাসিনা এত 13 দিন আগে মাত্র আসলো, ঘটনা কি? এর ভিতরে বিরাট ঘটনা আছে। এরশাদ যে ক্ষমতা আসতে চাচ্ছে এটা অনেক পুরনো, নানা প্যাচ করতেছে। এরশাদ মারা গেল, মারা যাওয়ার পরে ইলেকশন হচ্ছে, প্রেসিডেন্ট ইলেকশন। সাত্তার দাঁড়িয়েছে, সাত্তার প্রেসিডেন্ট হয়ে গেছে, বিএনপি সাত্তার। বিচারপতি ছিল আগে, এক্স বিচারপতি, সাত্তার গভর্নমেন্ট হয়েছে। ওইটা এরশাদের শখ ছিল, প্ল্যান ছিল, শখ না শুধু প্ল্যান ছিল, এই 30শে মে মরে যাওয়ার পরে মার্শাল জারি করে ক্ষমতা নিয়ে নেওয়া। কিন্তু দেশের পরিস্থিতি এমন যে সাত্তারকে প্রেসিডেন্ট ইলেকশন দিয়ে করাতেই হইলো। আসলে অ্যাজ পার দ্য কনস্টিটিউশন প্রেসিডেন্ট মারা গেছে, তাহলে প্রেসিডেন্ট ইলেকশন হবে, তো ফলে সাত্তার প্রেসিডেন্ট হয়ে যায়। এই পর্যন্ত এরশাদকে ওয়েট করতে হয়েছে। এই ওয়েট করতে করতে দেখেন 81 থেকে 82, 24শে মার্চ পর্যন্ত সে ওয়েট করছে, এইট করে তারপরে সে ক্ষমতা নিচ্ছে। ওকে, অ্যাকচুয়ালি জিয়াউর রহমান মারা গেল কেন, এটা নিয়ে আলাদা একটা কাহিনী করতে হবে, আলাদা স্টোরি করতে হবে, আলাদা একটা প্রোগ্রাম করতে অন্তত 1 ঘন্টার। আমি ওটাকে হেডলাইন বলে পার হয়ে চলে যাবো আজকে। এরশাদ যে সংস্কারটা করতে চাইছিল বা করেছিল, এই সংস্কারটা করেছিল আসলে মূলত ওয়ার্ল্ড ব্যাংকের সংস্কার। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক শর্ত দিচ্ছিল না, ওয়ার্ল্ড ব্যাংক শর্ত ঠিক না। এটা ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারস্ট্যান্ডিং হলো না, কাজের ধরনটা হলো এই সংস্কারটা করতে গেলে পরে আমাকে বাধা দিবে কমিউনিস্টরা। এবং সেই সময় বাংলাদেশ সমাজ হিউজ প্রভাবাধীন কমিউনিস্টদের, এত প্রভাবাধীন আপনার আমার একটা কথা বললে বুঝবেন। আপনি যদি কমিউনিস্টদের সমালোচনা করতে পারতেন, টিএসসির সামনে দাঁড়ায়, সামনে যে খোলা মাঠটা আছে, মানুষে বলে চা খায়, ওই জায়গায় দাঁড়িয়ে যদি একটা কমিউনিস্টকে গালি দিতে পারেন বা যে কোনো কমিউনিস্টকে গালি দিতে পারেন এবং এরপরে বাচ্চা ফিরতে পারেন বাসায়, তো আপনি মরদ। তাহলে বুঝতে পারতেছেন এটা কমিউনিস্টকে গালি দিকে, জেনারেলি কমিউনিজম খারাপ এরকম কোনো কথা বলে লাশ ছাড়া আপনি বাসায় ফিরতে পারবেন না। এত প্রভাব ছিল সেই সময়টা। এই কথা মনে রাখবেন আপনি যে আমরা কমিউনিস্ট কি পরিমাণ প্রভাবশালী ছিল। কিন্তু ক্ষমতা দেখেন এরশাদ আছে কি, জিয়াউর রহমান আসছে, ইচ্ছে সে যায় না। পলিটিক্যাল
কালচারাল, এটা অপোজিটটা, আসলে যে ক্ষমতা আছে তার অপোজিটটা হলো এই পরিপূর্ণভাবে কমিউনিস্ট কন্ট্রোলে, এরকম একটা সময় এটা। সো ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে আমি যে সংস্কারটা করতে যাব এটা করলে আমাকে ছাঁটাই করতে হবে। আমি ডিটেলে চলে যাচ্ছি, সময় পাবো না তখন, ওদিকে যাবো না আমি। সোজা কথা, ওয়ার্ল্ড ব্যাংক সেই জন্য চাচ্ছিল না কোন নির্বাচিত সরকার থাকুক ক্ষমতায়, এই অবস্থায় সে ক্ষমতা করবে বা সংস্কারে নামবে। এই জন্যই সে জিয়া রহমান কাকে মেরে ফেলার প্ল্যান করে। কথা শুনতে খুব সহ্য লাগবে, বিশ্বাস হতে চাইবে না, কিন্তু ব্যাপারটা তাই ছিল। বাট ওয়ার্ল্ড ব্যাংকের প্রবলেম আছে, ওয়ার্ল্ড ব্যাংক কখনোই লোকাল পলিটিক্সে ডাইরেক্ট ইনভলভ হতে পারে না। এই জন্য এই কাজটা সে করে লোকাল আমেরিকান এম্বাসিকে দিয়ে, না ডাইরেক্ট কথা বলে না, কথা বলে সেন্ট্রালি ওয়াশিংটনে বসেই কথা বলে, এক্সিকিউট করে ঢাকার আমেরিকান এম্বাসি। সে এইভাবে এই জিনিসটা ঘটেছিল। এই বেশি আমি এখন বলতে যাচ্ছি না, ডিটেলটা আরেকদিন বলবো কেন হয়েছিল অ্যাকচুয়ালি। ওকে, তাহলে এরশাদে ক্ষমতা আসে, এই জন্য এরশাদ ক্ষমতা আসার আগেই জানে সংস্কারটা কি কি সংস্কার হবে। অর্থাৎ এই যে 460টা উপজেলা বানানো হবে, পুরনো থানাগুলোকে সব উপজেলা ঘোষণা করা হবে। পুরনো বাংলাদেশের ডিস্ট্রিক্ট ছিল বোধহয় 21টা না 22টা জেলা ছিল, আর ছিল মহকুমা বলেছিল, প্রত্যেক জেলাতে 4-5টা করে মহকুমা আছে। এই সব কিছু মিলায় ভেঙে চুরে টোটাল জেলা হয়ে গেল 64টা, মানে মহকুমাগুলোকে জেলা করে দেওয়া হলো। আর প্রত্যেকটা জেলার আন্ডারে অন্তত 5টা করে থানা ছিল। এই সব মিলিয়ে 460টা থানাগুলোকে এক একটা উপজেলা ডিক্লেয়ার করা হলো, অর্থাৎ জেলা উপজেলা বাস। আগে ছিল জেলা, মহকুমা, তার থানা, কিন্তু থানা বলতে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস না, কেবল পুলিশের থানা, তাও থানাও নাই, অত ফানি আছে বড়। এগুলো আগেকার সিস্টেম। তাহলে এইবার যে বানানো হলো 460টা উপজেলা, অবকাঠামো তৈরি ছিল আসলে মূল কাহিনী। মানে এই 460টা উপজেলা, প্রত্যেকটা উপজেলার সঙ্গে ডাইরেক্ট ঢাকার কানেকশন থাকতে হবে, রাস্তাঘাট থাকতে হবে, অর্থাৎ ওখানে যা উৎপাদন হয় ওটা যেন ঢাকার বাজার ধরতে পারে, হচ্ছে সার কথা। এই সংস্কারটার সার কথা ছিল এটা। এই জন্য এরশাদ ক্ষমতায় আসছিল। আরেকটু বোধহয় বলতে হবে আমাকে, নাহলে আপনারা ঠিক পরিষ্কার বুঝবেন না। আসলে এর আগে পুরো বাংলাদেশে যে কোনো কারখানা মাত্রই তার সরকারি, প্রাইভেট কোনো কারখানাই ছিল না। কারণ এগুলো সব আমরা উত্তরাধিকার সূত্রে তাজউদ্দিনের কাছ থেকে পাইছি। কমিউনিস্ট বানাইছিল না, সমাজতন্ত্র কায়েম করতে গেছিল না ওই শেখ মুজিবের 3.5 বছরের শাসনে। এইটারই তো পরিণতি 74 সালের দুর্ভিক্ষ একটা ঘটাই দিয়ে শেখ মুজিব এত খেপে গেল যে ওদের সবাই বাইর করে দেয়, যে তোরা কাল থেকে আর আসবি না। তাজউদ্দিন সহ যারা যারা অর্থ, পরিকল্পনা আর পার্ট 3টা মন্ত্রী ছিল তাজউদ্দিন একাই। এই রিলেটেড যত ছিল, রেমান সোমান ছিল প্ল্যানিং কমিশনের মেম্বার, আর ওই সময় এক নুরুল ইসলাম ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই ধরনের যতগুলা লোক ছিল সবগুলোকে বলেছিল তোরা ছুটি যা, আসবি না আর আমার কাছে, তোদেরকে কোনো শাস্তি দিব না, কিন্তু আসবি না তোরা। এইবার শেখ মুজিব নতুন করে যে মন্ত্রিসভা বানায় সেখানে তাজউদ্দিন নাই। অর্থাৎ বিশেষ করে যারা সমাজতন্ত্র বানানোর জন্য দায়ী ছিল এদের কাউকে নেয় নেই শেখ মুজিব। আর একটা খালি কথা বলে দিয়ে একটু বাড়তি হয়ে যাবে যদিও, দেখেন আমাদের এখানে সবসময় বন্যা হয় জুন মাসের 12 তারিখ থেকে শুরু হবে, জুন, জুলাই, আগস্ট, এই জুলাই আগস্ট পর্যন্ত থাকে বন্যার প্রকোপ, সাংঘাতিক প্রকোপ। যদি থাকে ওই বছর যদি বন্যা হয় তাহলে এই জুন থেকে আগস্টের মধ্যে হবে। তবে এর এফেক্ট যদি লেট কিছু আসে এটা সেপ্টেম্বর পর্যন্ত যায় সাধারণত। তাহলে জুনের এই 12 তারিখ থেকে শুরু করে এই সময়টা এটা হচ্ছে মনসুন নেমে আসে, এটাই বাংলাদেশের কমন বন্যা। ওই সময় সবচেয়ে একে তো এটা আর্লি হয়েছিল আসলে দুর্ভিক্ষটা, এরপরে আসছে এই বন্যা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত 2টা ডিস্ট্রিক্ট, ওল্ড বৃহত্তর ফরিদপুর আর রংপুর। রংপুরের বিশেষ করে এখন যেটা গাইবান্ধা নিজেই জেলা হয়ে গেছে, গাইবান্ধা জেলা এবং গাইবান্ধা জেলা যেটা উপজেলা সাঘাটা, যমুনা নদীর তীরে একটা উপজেলা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। এখানকার লোক সব পলাইছে কোথায়? উত্তরবঙ্গের লোক, এমনকি ফরিদপুরের লোক।
ফুল উত্তরবঙ্গের সবচেয়ে সমৃদ্ধ জেলা মনে করা হয় দিনাজপুরকে। সারপ্লাস আছে তাদের, প্রচুর ধানি জমি হয়, প্রচুর ধান হয়, তাই সব লোক দিনাজপুরে গেছে। আমার বাসা কোথায় যে ধরি আমি, একটা ফরিদপুরের ফ্যামিলির মধ্যে বাবা আছে, মা আছে, একটা মেয়ে আছে 10 বছর বয়স, আর তার একটা ছোট ভাই আছে। বাবাটা তৎকালে তো গ্যাস অন্য কিছু বলতে কিছু ছিল না, আমরা আম গাছ কিনে নিয়ে পুরো আম গাছ লোকদেরকে দিয়ে ফাড়াই নিয়ে ওটাই জ্বালানি হিসেবে রান্নাঘরে ইউজ করা হতো। এটা ছিল আমাদের ট্র্যাডিশনাল রান্নার স্টাইল। ওই কাটার জন্য ওই লোকটাকে নেওয়া হয়েছিল ফরিদপুরে। আর লোকের বউটা আমাদের বাসায় কাজ করতো, আর ওর মেয়েটা কাজ করতো আমার চাচাদের বাসায়, আর ছেলেটা দোকানে পারফরমেন্স খাটবে আমার বাপের দোকানে, এই জন্য বাসা থেকে দোকানে খাবার নিয়ে যাবে, এইসব কাজ করতো। তাহলে দেখেন হোল ফ্যামিলিটাই কিন্তু আমাদের বাসায় সেট হয়ে গেছে, পুরোটা ফরিদপুরের একটা ফ্যামিলি। এটা বললাম আমি 74 দুর্ভিক্ষটার মানে এক্সটেন্টটাকে বোঝানোর জন্য। ওরা পালাইছে এই জন্য, আর পালানোর উপায় ছিল একমাত্র ট্রেন। শুনছে দিনাজপুরে গেলে খাওয়া দাওয়া পাওয়া যায়, কাজকাম পাওয়া যায়, এই জন্য তারা ট্রেনে উঠে বসছে, ভাড়া লাগতো না তখনকার দিনে ট্রেনে গেলে। আর ট্রেনই একমাত্র যোগাযোগ ব্যবস্থা। ফলে ট্রেনে একবার উঠে পড়লে ভাই দিনাজপুর কোন ট্রেনটা যাইবো বলে একবার উঠে পড়লে হইল। এভাবে তারা আসছে। এই দুটা ডিস্ট্রিক্ট সবচেয়ে ক্ষতিগ্রস্ত, কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এরা। আমরা খুব কম জানি 74 দুর্ভিক্ষ সম্পর্কে। কেন এই কথাটা বলতে গেলাম আসলে, এই জুলাই আগস্টের ইতিহাস কেন বললাম? এই যে দেখেন হাসিনার 15 বছর থেকে শুরু করে এখন ইউনূসের দুইবার সে জাতিসংঘে যায় এরা সেপ্টেম্বর মাসে। কেন সেপ্টেম্বর মাসে জাতিসংঘের একটা সাধারণ জেনারেল অ্যাসেম্বলি হয়? কখন? ইউজুয়ালি 3rd উইকে হয়, 23 থেকে 25-এর মধ্যে শুরু হয়, 1 সপ্তাহ ধরে থাকে, এটা 25-30-এর মধ্যে শেষ হয়ে যায়। তাহলে এই সময়টা সব দেশের সরকার প্রধানরা ওখানে যায়, 2-1 কামে অনেক কাম। গেলে পরে কি হয়, গেলে পরে এইবার আমেরিকানদের সাথে সাক্ষাৎ, প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ খুবই মুশকিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একটা দেখা সাক্ষাৎ তার তো খুবই ভালো। খুব কম মানুষ জানে, প্রায় জানে না একটা ঘটনা। শেখ মুজিব কিন্তু ওই সেপ্টেম্বরেই আমেরিকা গেছিলেন এবং সরাসরি কিসিঞ্জারের সাথে দেখা করছিলেন। কেন? এই হিস্ট্রি কেউ জানে না, কমিউনিস্টরা তো বলবেই না, জানেও না, বলবেও না। শেখ মুজিব ডাইরেক্ট কিসিঞ্জারের সাথে দেখা করেছে। কোন কিসিঞ্জার? যে কিসিঞ্জার আমাদের 71-এর যুদ্ধের সময় ছিল আমাদের বিরুদ্ধে। কিসিঞ্জার তখন সময় সময় বোধ ওই প্রধান উপদেষ্টা, হয় পররাষ্ট্র উপদেষ্টা আর নাহলে সিকিউরিটি উপদেষ্টা, কখনো দুইটাই, কখনো যে কোনো একটা। এভাবে কিসিঞ্জারের উত্থান। এই কিসিঞ্জারের সাথে দেখা করতে গেছে শেখ মুজিব। কেন? এটা আরো ইন্টারেস্টিং। কিসিঞ্জারের সাথে দেখা করে বলতেছে যে ভাই আমরা তো গেছি শেষ, দুর্ভিক্ষ হয়ে গেছে, এখন আমাদের বাঁচান, আমাদেরকে আপনি ওয়ার্ল্ড ব্যাংকের একটা লোনের ব্যবস্থা করে দেন। আজও আনু মোহাম্মদরা গর্ব করে বলে তাজউদ্দিন ছিল একদম সমাজতান্ত্রিক। 1973 সালে আফ্রিকার কেনিয়াতে ওয়ার্ল্ড ব্যাংকের সম্মেলন ছিল বছর। আমরা 73-এই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার হই। তাজউদ্দিন গেছেও, কিন্তু সে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সাথে দেখা করবে না। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ম্যাকনামারা নিজে প্রস্তাব দিচ্ছে, আসেন একটু কথা বলি, পরিচিত হই না, সাম্রাজ্যবাদী। তাহলে বুঝছেন, এবার 73 সাল থেকে আমরা মেম্বার হয়ে গেলেও আমরা ওয়ার্ল্ড ব্যাংকে টাকা নিব না। এ ছিল কমিউনিস্ট রাজনীতি। আর 74-এর সেপ্টেম্বরে যাচ্ছে শেখ মুজিব কিসিঞ্জারের সাথে দেখা করতে, যে ভাই একটু লোনটা যদি দিতেন, চালু করে দিতেন। শেখ মুজিবের মৃত্যুদণ্ড ওই দিনই লিখে দেওয়া হয়। কিসিঞ্জার খুব খুশি ছিল। ওই দিনই সে বলেছিল যে তলাবিহীন জিরি, বাংলাদেশের একটা তলাবিহীন জিরি, এটা ঢাললে কি হবে, লোন দিলে তো কমিউনিস্ট, তলা নাই তো পড়ে যাবে সব। এই বক্তব্যটা দিছিল সেদিন। এনিওয়ে, সেকাল মানে বুঝছেন, সেকাল কোল্ড ওয়ারের আমল। কোল্ড ওয়ার মানে সোভিয়েত পন্থী আপনি, নাহলে আমেরিকা পন্থী।
তা আমরা তো বাংলাদেশ স্বাধীন হয়েছে সোভিয়েত পন্থা নিয়ে, তারপর তাজউদ্দিনের পাল্লায় পরে আমরা কমিউনিজম করতে গেছিলাম, করে দুর্ভিক্ষ দিয়ে দেখাইছি, তাজউদ্দিন বাইর করে দিচ্ছে শেখ মুজিব, ওই যে আপনার ক্লোজ হয়ে গেছে। এইবার শেখ মুজিব যাচ্ছে ইয়ের কাছে, কিসিঞ্জারের কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের লোন পাওয়ার জন্য। কোল্ড ওয়ারের আমলের একটা নীতি ছিল আমেরিকানদের, কেউ যদি পোল বদলায় সোভিয়েত দিক থেকে আমাদের দিকে আসে তাহলে কি করবে তারা? সোজা নীতিটা হইলো ওই নেতাকে মেরে হেলাইতে হবে। ইয়েস, গুন্ডা পাঠায় কিল করে দিতে হবে একদম, তারপরে ওকে হেল্প করবো আমি। কেন? কারণ আমরা হেল্প করা মাত্রতে আবার ইকোনমিক্যালি সার্ভাইভ করে সে আবার আমার বিরুদ্ধে বক্তব্য দিবে, সাম্রাজ্যবাদ বলে আমার বিরুদ্ধে লোক খেপাইব তার দেশের জনগণরে। তো তাইলে তো এই লোককে তো, এই নেতাকে তো হেল্প করা যাবে না, এই জন্য নেতাকে আগে মেরে নিবে, সবকিছু রেডি রাখবে, কিন্তু লোন দিবে না। ঠিক সেই কাণ্ডটাই ঘটেছিল। এই জন্য বললাম এটা শেখ মুজিবের মৃত্যুর লিখন ওই দিন তো লেখা হয়ে গেছে, যেদিন উনি কিসিঞ্জারের সাথে দেখা করেছেন। অনুমান করে ডেটটা হবে সেপ্টেম্বরের ওই যে 23 পরে 7 দিনের মধ্যে কোনো একটা সময়। কেউ জানে না এটা, দেখেন কেউ কোনো, এই যে ফ্যাক্টসটা বলতেছি, আমার মনে হয় না কোনো একটা পলিটিশিয়ান জানে বাংলাদেশের, বা কোনো কমিউনিস্ট জানে এটা ফ্যাক্টসটা, কিন্তু ওই দিনে মৃত্যু লেখানো হয়ে গেছে। এইটারই এক্সিকিউশন হয়েছে 15 আগস্টে মোস্তাকের মাধ্যমে। আচ্ছা, আমি অনেক দূরে চলে গেছি, ওখান থেকে সরে আসবো এখন। এটার সাথে তাহলে এই সংস্কারের কি সম্পর্ক? সম্পর্কটা হলো, আচ্ছা আগে একটা কথা বলে দিই, এই জন্য আমাদের বাজেট হয় কিন্তু সবসময় 12ই জানুয়ারি, কেউ খেয়াল করে, সরি 12ই জুন, খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমাদের বাজেট ইয়ার বলা হয় জুন থেকে শুরু হয়, 12ই জুন সংসদ থাকলে সংসদে পেশ করা হয়, আর 30শে জুনের মধ্যে পাস হয়ে যায়। এটা 1 জুলাই থেকে বাজেট, নতুন বাজেট ইয়ার চালু হয়ে যায়, এটা আমাদের ট্র্যাডিশন। এখন তো ততদিনে জিয়া রহমান তো ক্ষমতা নিয়ে নিচ্ছে। 15 আগস্ট শেখ মুজিব মারা গেছে। শেখ মুজিব মারা যাওয়ার পরে 7 নভেম্বর এই যে তাহেরদের কু ফেল করার পরে এইবার জিয়া রহমান ক্ষমতা নেওয়া 8 তারিখে, 8ই ডিসেম্বর, 8ই নভেম্বর ক্ষমতা নেওয়ার পরে এইবার 76 সালে গিয়া, এই জন্য দেখেন সবকিছু রেডি বলেছি না, ওয়ার্ল্ড ব্যাংক লোন দিবে, যে এই 76-এর যে বাজেট ইয়ার, এই বাজেট ইয়ারে এইবার আমাদের ওয়ার্ল্ড ব্যাংক লোন দিচ্ছে। ক্লিয়ার? সম্পর্কটা ধরা দিতে পারলাম কিনা দেখেন। আচ্ছা, 12 জনের যদি লোন দিতে, এর অন্তত 3 মাস আগে বাজেট তৈরি করতে হয়, তার আগে ওয়ার্ল্ড ব্যাংক অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের এখানে অর্থনীতিবিদ বা লোকদের সাথে কথা বলা শুরু করছে, বিভিন্ন মিটিং ফিটিং কি করা যায়, কোথায় কোথায় চাহিদা আছে, এগুলো সব খোঁজ খবর নিয়ে নিয়েছে। তাহলে এই প্রিপারেশনগুলো আগেই নিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, কিন্তু রেডি হয়ে বসছিল। এটা তো এই কাজটা 75-এ করতে পারতো, করেনি। 74-এ কমিটমেন্ট করতে, 75-এর বাজেট ইয়ার থেকে শুরু করতে পারতো না, করবে না, আগে শেখ মুজিব মরতে হতো। তাহলে আগস্ট আগে মার্চ, আগস্টে মানে তো ওই বাজেট ইয়ার থেকে শুরু করা যাবে না। এই জন্য 75 সালে ওয়ার্ল্ড ব্যাংক কাজ শুরু করে দেয়, কিন্তু সব খবরাখবর ইনফরমেশন নিচ্ছে, রেডি হয়ে বসে আছে। মারার পরে এইবার জিয়ার আমলে এসে 76 সালে এই ফার্স্ট ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আসতেছে। তাও আমরা তখন লোন নেওয়ারও মুরদ নেই আমাদের, কারণ লোন দিতে হবে, আমাদের অর্থনীতি এমন ভিত্তি নাই যে এইটা লোন নিলে ফেরত দিতে পারবো না। সেক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংকের আর একটা সুন্দর ব্যবস্থা আছে, এটা করে বলে অনুদান। অনুদান মানে হলো এই যে টাকাটা দিতেছে, এটা ফেরতও দিতে হবে না, সুদও দিতে হবে না। আপনি আগে লোন নিয়ে সুদ দিতে পারবেন। তাও দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের লোনের সুবিধা কি দেখেন, 40 বছর ধরে শোধ করতে হবে আপনাকে, প্রথম 10 বছর কোনো সুদও দিতে হবে না। বুঝছেন সুবিধা? তার উপর আপনি গরিব দেশ, আপনার সুদ হবে না, সরি 1%-এর নিচে, 0.12 আনা, 1%, 1 টাকার নিচে 12 আনা, ওই অর্থে 0.75% সুদ দিতে হবে। তাও সুদ দিতে হবে ওই যে প্রথম 10 বছর বাদ, কিন্তু 48 বছর পরের মধ্যে পুরোটা কিস্তি দিলেই হবে। বুঝতে পারছেন কি পরিমাণ সুবিধা? তো এই অনুদান যে শুরুতে দিবে, এই শুরুতে এটা এই সুদও দিতে হবে না, আসলও ফেরত দিতে হবে না।
এটাকে বলে অনুদান, গ্র্যান্ট বলে, GRANT। ওয়ার্ল্ড ব্যাংক শুরু করেছিল গ্র্যান্ট দিয়ে। এইটাই জিয়াউর রহমানের আমলে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। জিয়াউর রহমানের এই যে খাল কাটা কর্মসূচি, প্যান্ট ট্যান্ট গুটাই নিয়ে নিজেই নেমে গেছে খাল কাটতে। এই খাল কাটলে পরে গম দিত, এই গমটা কোথাকার গম? এইটাই ওয়ার্ল্ড ব্যাংকের অনুদান। ওকে তো এমনিই গম দিতে হবে, গরিব মানুষ না খেয়ে মধ্যে নাইলে। জিয়াউর রহমান করলো কি, গমটা তো পাচ্ছেই, তাহলে এই গমটা দিব আমি, আসো খাল খনন করি। এই হলো জিয়াউর রহমানের অ্যাডিশনাল ফ্যাক্টর। এই জন্য জিয়াউর রহমানের খাল খনন, এই যে অনেক সময় ছবি দেখবেন যে জিয়া নিজেও খাল কাটতে নেমে গেছে। এই সবই শুরু হচ্ছে এই জন্য 76 সাল থেকে। এখন আসেন আসল জায়গাটা আনবো আপনাদের সামনে। 76 গেছে, 77 গেছে, 78 হয়ে গেছে। এইবার ওয়ার্ল্ড ব্যাংক দেখতেছে যে আমি প্রত্যেক বছর, আরেকটা শব্দ আছে, শব্দটাকে বলে, শব্দটাকে ব্যালেন্স অফ পেমেন্ট। পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট কথাটার মানে হলো বাংলাদেশের সরকারের যে রাজস্ব, ডলার বৈদেশিক মুদ্রা আয় আর বৈদেশিক মুদ্রা ব্যয়, এই দুটার মধ্যে আমাদের তখনকার বৈদেশিক মুদ্রা আয়ের একটাই উপায়, কিছু পার্ট যদি বেচতে পারি, এছাড়া কোনো কিছু বেচার উপায় নেই, বৈদেশিক মুদ্রা কামানোর কোনো সুযোগ নেই। কিন্তু বৈদেশিক মুদ্রার চাহিদা অনেক বেশি। পান থেকে নুন একটু কিনতে লাগে, বিদেশ থেকে কিছু আসতে হবে। তাইলে এই ব্যালেন্স অফ পেমেন্ট, বৈদেশিক মুদ্রা আয় আর বৈদেশিক মুদ্রার ব্যয়ের মধ্যে কোনো ব্যালেন্সই পাওয়া যাচ্ছে না। আর এটা যখন পরপর 3 বছর ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি থেকে গেল, IMF এর কাজ কিন্তু এই যে ঘাটতিটা হয়ে যাবে, যখন ঘাটতিটা পূরণ করে দেওয়া, মানে ওইটা ধার হিসেবে দেওয়া, এবং ওই ধার কিন্তু সুদ ছাড়া আবার, বুঝছেন? কমিউনিস্টরা যতই IMF ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে গালাগালি করুক, নিপাত যাক বলে স্লোগান দেখ, ওদের কথা বিশ্বাস করেন না। আমার এই কথাটা চেক করে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইয়েতে, ওদের ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে? এইবার ব্যালেন্স অফ পেমেন্টে যখন 3 বছর পর পর ঘাটতি হয়ে গেল, তখন IMF এসব ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নেয় যে তোমার ইকোনমিক পলিসিটা যে আছে ওটার মধ্যে সংস্কার করতে হবে, বদলাতে হবে, নাহলে তোমার এই ঘাটতি থেকে যাবে। ঘাটতি থেকে গেলে তো আমি একটা পর্যায়ে আর দিতে পারবো না তোমাকে, বিনা সুদে এই যে টাকাটা দিয়ে ঘাটতিটা পূরণ করার জন্য একটা টাকা দিচ্ছি, আমি লোন হিসেবে দিচ্ছি, সুদ নিচ্ছি না, খালি আসলটা ফেরত দিলে হবে, এটা আমি দিতে পারবো না 3 বছর যখন বেশি হয়ে যায়। তখন ওয়ার্ল্ড ব্যাংক বললো যে তাহলে IMF বললো যে এটা সংস্কার করতে হবে। সংস্কারের কাজ IMF নিজে করে না, কিছুটা করে, আর বাকি যেটা খরচের কাজ ওইটাই সে ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে করে। এই হলো দুইটার কাজের ফারাক, দুইটা ইনস্টিটিউশনের মধ্যে মূলত। এইটারই এখন এই যে সংস্কার করবে, এই সংস্কার কথাটা এখান থেকে আসতেছে। যেমন কি কি খাতে এত বেশি খরচ হয়ে যেত, সরকারি ব্যয় এত বেশি, খুদাই আপনি সচিবালয়ে যেখানে কেরানির দরকার নাই, আপনি 10টা কেরানি কোন সময় এটা ঠিক করা হয়েছিল, আপনি কেরানি ঢুকে নিয়ে বসে আছেন, তো অফিসে বসে বসে স্যারের পার্টিতে, স্যারের বাসার বাজার করে দেয়, কিন্তু কোনো কাজ নেই। তো এই লোকটা কাজে লাগছে কিনা আপনি দেখবেন না, এটাকে আর রিফর্ম করতে হবে না? তাহলে প্রশাসনিক সংস্কার এটাকে বলতেছে। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে এগুলো যদি না করো, সরকারি খরচ যদি না কমাও, রেলে যদি না সাজাও, এটা তো হবে না, এটি তো সংস্কার। একইভাবে এইবার সব পাটকল হলো সরকারি, আদমজির মতন পাটকল। পাটকলের একটা নেতা ছিল সাইদুর রহমান সাদু। সে আমলের কোন ট্রেড ইউনিয়ন লিডার থাকলে জানবে, সাইদুর রহমান সাদু, নোয়াখালী। এই সাধু এমন লিডার ছিল, কোনটা, কোন পাটকল? আদমজির। দেশের তো লোক নিয়ে এসে নাম লেখা আছে সে কারখানার শ্রমিক হিসাবে, সারা বছর কোনো খবর নেই। ঈদের আগে চলে এসেছে ঢাকায়, 1 মাস ধরে ঢাকায় থাকবে। কেন? কারণ ঈদের আগে সরকার সব পুরান বকেয়া শোধ করবে, আর এই বকেয়ার টাকা শোধ করে এইটা সে থোক টাকা পাই বকেয়া। কিন্তু কারখানাতে একদিনও কাজ করে নাই, কিচ্ছু এসে যায় না। সাধু আছে না, ট্রেড ইউনিয়ন লিডারটা এত পাওয়ারফুল ছিল, ওর গায়ে হাত দিবে না তো মিছিল বের করবে, নিপাত যাক বলে, সমাজতন্ত্র সাম্রাজ্যবাদ নিপাত যাক বলে। তাহলে কেন ওয়ার্ল্ড ব্যাংককে একটু ঢেলে সাজানোর জন্য, তাহলে প্রথম কাজ হচ্ছে ছাঁটাই করে দিতে হবে সব। ক্লিয়ার? কারখানা চলে না, কিন্তু আপনি অযথা তাদেরকে বেতন দিয়ে প্রত্যেক বছর ঈদের আগে দেখা যাচ্ছে থোক টাকা দিতে হচ্ছে সরকারকে। সরকার কোনো আয় নাই,
এই টাকাটা সে কেন দিতেছে, আপনি তো খবর নিতে হবে না আপনাকে? রিফর্ম মানেই হলো প্রথমে আপনাকে ছাঁটাই করে দিতে হবে, দেন ঢেলে সাজা নেবেন, দেন আবার রিক্রুট করতে হবে। এখন সব হতে আগে রিক্রুট, এখন রিক্রুট কম হবে, কিন্তু এতে আবার ইকোনমিটা রাইজ করবে, আরো নতুন কাজ সৃষ্টি হবে অন্য জায়গায়, ওখানেই না। এ হচ্ছে রিফর্মের সার কথা। এই জন্য রিফর্মকে যদি আপনি একটা সস্তা কমিউনিস্ট ট্রেড ইউনিয়নের জায়গা থেকে দেখেন, না আমার শ্রমিক, আমরা তো শ্রমিক বলতে একেবারে পরাণ ফিরে যায়, শ্রমিকের চাকরি গেছে, এ তো ওয়ার্ল্ড ব্যাংক নিপাত যাক। এই জন্য বাংলাদেশের কমিউনিস্টরা যদি জিজ্ঞেস করেন খুব সিনসিয়ারলি, ঘনিষ্ঠ জিজ্ঞেস করতে, এমনি জিজ্ঞেস করলে বলবে না যে ভাই আপনি ওয়ার্ল্ড ব্যাংক IMF এর শব্দটা, IMF তো জানে না ওরা, ওয়ার্ল্ড ব্যাংকের নাম বেশি জানে। আচ্ছা ওয়ার্ল্ড ব্যাংক শব্দটা আপনি কবে শুনছেন, জিনিসটা কি? মানে মাথাটা চলে, ধরেন 85 সালের আগে আমি জানতাম না এটা। সেই উত্তর দিবি কেন 85? কারণ এই রিফর্ম শুরু করার পরে, রিফর্মটা যখন এক্সিকিউট করতে গেছে, তখনই জিনিসটা পাল্টা প্রতিরোধ করা যায় কিনা, আন্দোলন করা যায় কিনা, রাস্তায় বেরোনো যায় কিনা, ওইটারই নাম ছিল আসলে সাইদুর রহমান সাদিকের আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক ভয় পাচ্ছিল এই কমিউনিস্ট মুভমেন্ট হয়ে তার কোনো সংস্কারকে চলতে দিবে না। এই জন্য এরশাদের সংস্কার, এরশাদকে নিয়ে আসা হয়েছে, এটা মার্শাল জারি করে, যার সাথে পাবলিকের সম্পর্ক নেই। ফলে কমিউনিস্ট যুগে সংস্কার করতে গেলে এইটা হলো ফর্মুলা, এই হলো ওয়ার্ল্ড ব্যাংকের সিদ্ধান্ত, এবং সেইটা দিয়ে এবার শুরু করলো। এই জন্য তাকে দিয়ে, এরশাদকে দিয়ে এত কঠোর ভাবে একটা সামরিক আইন জারি করে চলতে চেষ্টা করেছিল, এবং ওয়ার্ল্ড ব্যাংক এত নিশ্চিত ছিল যে এইটা একমাত্র ফর্মুলা, যে কারণে সে এরশাদকে 9 বছর পর্যন্ত রাখছে ক্ষমতায়। এবার আরেকটা পর্ব গেল, তাহলে একটা পর্ব করলাম স্টুডেন্টদের মুভমেন্টের সাথে বিরোধী কি করে দানা বাঁধতেছে। প্রথম আমি থেমেছি 11 জানুয়ারি, 11 জানুয়ারি ফেল করে দেয় কামাল হোসেন। এটা আবার কেমন কথা কইলাম? ছাত্রদের মুভমেন্ট, ওর ভিতরে তো আওয়ামী লীগের, ছাত্রলীগও আছে, কিন্তু এটা আবার ফয়েল করে দিবে কেন? এটা নিয়ে একটু পরে আসবো, তার আগে অন্য একটা কথা বলে নি। তাহলে একটা পোর্শন বললাম স্টুডেন্ট মুভমেন্ট, আর একটা পোর্শন বললাম যে কেন ওয়ার্ল্ড ব্যাংক সংস্কার করতে চাচ্ছে, আর্জেন্সিটা কোথায়, সংস্কার না করলে ইকোনমি রাইজ করবে না কেন। এবার থার্ড যে প্রসঙ্গটা আনবো, আবার একই সঙ্গে দেখালাম আমি যে কমিউনিস্টের প্রভাবের কারণে IMF এর সংস্কারটা করা সম্ভব হবে না বলে IMF মনে করে। আর কারণ এই জন্য, এই যে যখন সংস্কার করতে যাবেন আপনি, সাধুদেরকে সরাইতে চাইবেন, তখনই তো এরা কমিউনিস্ট রাস্তায় নেমে যাবে। তো এগুলোর হাত থেকে বাঁচার এই ছিল উপায় তাদের জন্য, শর্টকাট পথই তারা খুঁজবে। এনিওয়ে, এর মধ্যে ইয়েরা মারাটারা গেছে, ওয়ারেভার, শেখ মুজিব মারা গেছে, এগুলো তো গেছেই। 76 সালে কেন ইয়ে আসলো তাও বললাম, জিয়া রহমান কেন আসলো। এইবার জিয়া রহমান ক্ষমতায় এসে খেয়াল করেন, জিয়া রহমান প্রথম 1978 সালে নিজের ডাইরেক্ট প্রেসিডেন্ট পদে দাঁড়ায়, প্রেসিডেন্ট হচ্ছে। জিয়া বিরুদ্ধে বোধহয় দাঁড়িয়েছিল ওসমানী, আওয়ামী কমিউনিস্টদের প্রেসিডেন্ট ছিল, ক্যান্ডিডেট ছিল ওসমানী, আমার যতটুকু মনে পড়ছে। জিয়া রহমান ভোটে জিতে যায় ন্যাচারালি। আচ্ছা, এই যে প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা কোত্থেকে আসলো, এইটা জিয়া রহমান পরে পাইছে কিভাবে? কারণ শেখ মুজিব প্রেসিডেন্সিয়াল সিস্টেম মানে দিয়ে গেছিল, বাকশালের প্রেসিডেন্ট ছিল, ফলে এটা জিয়া রহমানের দায় না। কিন্তু সো শেখ মুজিব যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম বজায় রাখছিল, জিয়া রহমান ওইটাই কন্টিনিউ করেছে। আর তার মানে 78 সালে সে প্রেসিডেন্ট হয়ে গেল, নির্বাচিত প্রেসিডেন্ট। যদি এর আগে 77 সালে একটা গণভোট হয়েছিল, হেনা ভোট, তার সরকারের প্রতি সমর্থন আছে কিনা, সভাপতি হিসেবে জিতবে। আর 1979 সালে এইবার জাতিসংঘ দ্বিতীয় জাতীয় সংসদ, মানে প্রথমটা তো 1973 সালে শেখের আমলের, আর দ্বিতীয় জাতীয় সংসদ হচ্ছে 79 সালে, ঠিক আছে। এবং এতে বিএনপি সভাপতি বিরাট ইয়ে নিয়ে ক্ষমতায় আসে। আওয়ামী লীগ বোধহয় 58টা কত সিট পেয়েছিল সংসদে, বা 30টা এরকম হতে পারে, খুব মাইনর কিছু একটা। এই হচ্ছে এই দিকের কাহিনী। তাহলে আমরা এবার উল্টো দিকে চলে যাই, যে কামাল হোসেন কেন বিরোধিতা করতেছিল। শুরু করে আবার থেমে গেছিলাম যে হাসিনা দেশে ফিরলো কবে, বলেছি যে 81 সালে, তার 13 দিন পরে জিয়া রহমান মারা যাচ্ছে। কেন জিয়া রহমান মারা যাচ্ছে? ওয়ার্ল্ড ব্যাংকের রিকোয়ারমেন্ট, যা এক্সিকিউট করে দিচ্ছে আমেরিকান এম্বাসি।
কি উছিলায়, সে তো বলতে পারে না যাও জিয়া রহমানকে মেরে দিয়ে আসো, সেটা ভালো উছিলা পাইছিল। বিরাট উছিলাটা বাইরে ছিল জিয়া রহমানের রাতেই। মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা বিতর্ক সেনাবাহিনীর ভিতরে। যেমন এরশাদ কিন্তু মুক্তিযোদ্ধা না, একটা বড় শব্দ ছিল পাকিস্তান ফেরত আর্মি অফিসার, অর্থাৎ যারা যারা 71-এর যুদ্ধের সময় পাকিস্তান আটকে গেছিল তারা ফেরত আসে নাই বা আসতে দেওয়া হয় নাই, বা তারা চাইলে আসতে পারতো। ঠিক যেমন তাহের, কর্নেল তাহের কিন্তু আটকে যাওয়াদের একজন, কিন্তু যারা গোপনে পথ বাইর করে পালায় চলে আসে তাও হলো কর্নেল তাহের। এরকম অনেক মেজর আছে ছিলেন যারা পালায় চলে আসছেন, গোপনে পাকিস্তান থেকেই পালায় চলে আসছেন। পাকিস্তানে পোস্টিং ছিল, পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানে, ওখান থেকে তারা চলে আসছে, এরকম অনেকে আছে। এরশাদ হলো সেই লোক যে আসেনি। কিন্তু এইবার এরশাদের সমস্যাটা হলো, মানে প্র্যাকটিক্যাল বাস্তবের সমস্যাটা হলো যে উনি যখন আস্তে আস্তে এই 77, 78, 79 দিকে একদম যখন পুরো পলিটিক্যাল লোক হয়ে যাচ্ছে, কারণ ওনার তখন একটা সংসদ আছে, তখন উনি পরিপূর্ণভাবে ক্যান্টনমেন্টের আর কেউ না, তার ক্ষমতার উৎস পাবলিক, জিয়া রহমানের। তাহলে এই যে ক্ষমতার উৎস পাবলিক হয়ে গেছে, ফলে উনি তো আর আর্মির ভিতরে থাকতে পারছেন, আর্মির কথা না। তাহলে এইবার আর্মির সেনা প্রধান কে হবে, এগুলো চেঞ্জ করতে হবে তাকে। এখন সেনা প্রধান কে হবে তাই নিয়ে যে অ্যাসপায়ার্ড আকাঙ্ক্ষী লোকজন অনেক আছে, এবং তাদের মধ্যে ক্যাসালের শেষ নেই। তারই এক ক্যাসাল হলো আমাদের, না এই যে আমাদের মঞ্জুর, মঞ্জুরের এই ক্যাসাল এত বেশি ছিল, এই জন্য মঞ্জুরকে উনি ট্রান্সফার করে দিয়েছিলেন চিটাগাঙে 24 ডিভিশন। চিটাগাঙে সবসময় 24 ডিভিশনটা আর্মির কমান্ড করে, সো 24 ডিভিশন হেড বানিয়ে দিয়ে ওরা চিটাগাঙে রেখে দিয়েছিল। ঢাকায় যেমন ছিল আমাদের এই যে শওকত আলী, আমাদের লালবাগের থেকে দাঁড়ানো মেজর জেনারেলটা, এগুলো আরেকটা, এরকম 4-5টা টপ মেজর জেনারেল ছিল, কাকে প্রদান করা হবে এই নিয়ে ক্যাচাল এত অম্লাংশেও যে শেখ জিয়া রহমানের উপায় না পেয়ে এই মুক্তিযোদ্ধা বাদ এরশাদকে নিয়ে এসে প্রধান ইয়ে বানা দিচ্ছে, আর্মির চিফ বানা দিচ্ছে, ভিতরে কাহিনী। কিন্তু এই মুক্তিযুদ্ধ অমুক্তিযুদ্ধ বিতর্ক তুঙ্গে উঠতে থাকলো। প্রশ্ন তুললো তারা, তুমি জিয়া রহমান কেন শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানাইছে, মানে নিজেদের পক্ষে যুক্তি তুলতে হবে, পাবলিক সেন্টিমেন্ট তুলতে হবে। তাহলে তুমি রাজাকারকে দিয়েছো কেন আমরা মুক্তিযোদ্ধাকে? ও আসলে বলতে যাচ্ছে আমাকে প্রধান আর্মির চিফ বানাও না, এখানে মুক্তিযোদ্ধারা সব জায়গায় পাইবো, আসল জায়গায় পাইবো, অমুক্তিযোদ্ধার বাদ যাবে, এটা বলে নিজেদের মধ্যে এইবার মুক্তিযোদ্ধা আমাকে নিতে হবে। কিন্তু এই জিনিসটা দেখেন, এই আমাকে নিতে তো সব করতে পারছে না। এইটা জিয়া রহমানের বোকার মতন গেছে আবার সে চিটাগাঙে, আর ওখানে মঞ্জুর যে প্ল্যান করে রাখছে, আচ্ছা মঞ্জুর প্ল্যান ছিল আবার যে তাকে অন্তত মিটিং এ ডেকে নিয়ে আসবো, এসে তাকে চাপ দেব, দিয়ে আমাদেরকে সেনাপ্রধান বানানোর জন্য চাপ দেব। কিন্তু এরশাদ তখন অলরেডি সেনাপ্রধান, এরশাদ যে লোক রেডি করে রাখছে ওদের দলে ভিড়ে আছে, কিন্তু তাকে দায়িত্ব দিচ্ছে তুই কিন্তু জিয়া রহমানকে মেরে দিবি, বুঝছিস? এমন কি যে লোকটা মেরে দিবে, যে মেজরটা, তাকে মারার জন্য আর একটা লোক রাখছে। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য, আমি একসময় আপনাদেরকে বলেছি, আমি একসময় যমুনা ব্রিজ তখন বানানো হচ্ছে, আমি এই ব্রিজের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ছিলাম, এবং আমি সেই সময় একটা এই যে জিয়া রহমানকে মারছে যারা, এমন এক মেজরকে চাকরি দিচ্ছিলাম না, আমি দিই নাই, আমার বসরা বলছিল ওকে সিকিউরিটি অফিসার হিসেবে রেখে দিতে। এই লোক কিন্তু ফেরারি, জিয়া রহমানকে মারার আসামি হিসেবে। এই লোকের কাছে আমি এই ডিটেইল গল্পটা শুনছি, ডেফিনেটলি তার ভাষ্য এটা। এবং সেই বললো এই যে বিট্রে করলো এরশাদ, ওদেরকে তাল দিছে, মঞ্জুরকে তাল দিছে, তাল দিয়ে এইবার ওরা গেছে ধরে আনতে জিয়া রহমানকে, আর ওর ভিতরে লোক রেখে দিচ্ছে যে জিয়া রহমানকে ধরতে গিয়ে মেরে দিবি, আর যে মেরে দিবে তাকে আবার মেরে দিবি, প্রমাণ রাখবি না। এটি ছিল এরশাদের সিদ্ধান্ত। এইভাবে জিয়া রহমানকে মারা হয়। আজকাল প্রথম আমার দেশে ওই সেই সময় চিটাগাঙে ডিসি ছিল যে, তার একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে 2-3 পর্বে, এই লোক ওইটার সাথে জড়িত।
প্রমাণ। সে এখন আমেরিকা থেকে ফ্যামিলি সহ শেষ জীবনে একটা ডিসি ওয়ার্ল্ড ব্যাংকের এমপ্লয় হয়ে গেল কেমনে? এগুলো খোঁজ করেন নাই কেউ, ওখানেই পাইবেন এগুলোর উত্তর। এনিওয়ে, আমি এখন মূল জায়গায় চলে যাই। তাহলে কামাল হোসেনের সাথে হাসিনা ঝগড়া, এটা আবার কেমন করে আসলো? 79 সাল ইলেকশন হচ্ছে বলছি প্রথম, শেখ মুজিবের পরে, শেখ মুজিবের মারা যাওয়ার পরে বসে গেছে। এইবার বাকশালে তো শেখ মুজিব আওয়ামী লীগ বিলীন করে দিচ্ছে, আমি বলতে কিছু নাই, সবাই বাকশাল হয়ে গেছে। এখন ওদের প্রবলেম, নতুন দল খুলবে কি করে? জেরোনা এসে গেছে, দল খোলার তো চান্স নাই, কারণ সবাই তো বাকশাল। আর মোস্তাক বাকশাল অধ্যাদেশটা ছিল যেখানে সম্ভবত ষষ্ঠ সংশোধনী, ষষ্ঠ অনুচ্ছেদ এরকম কিছু একটা হবে কনস্টিটিউশনে, ওই চাপটাটাই পুরো বাদ দিয়ে দেওয়া হয়, এটা মোস্তাকে দিয়ে গেছিল। ফলে বাকশালকে নিষিদ্ধ করে দেয় সে, বাকশাল ক্লজটা নাই কনস্টিটিউশনে। কিন্তু বাকশাল নাই গেল, নতুন পলিটিক্যাল পার্টি খোলার সুযোগ কই? কারণ পলিটিক্যাল পার্টি নাই। কারণ পলিটিক্যাল পার্টি বলা হয়েছিল, বাকশালের আইনের মধ্যে লেখা ছিল যে একটাই পলিটিক্যাল পার্টি থাকবে বাকশাল, আর সবাই এর বাইরে কোনো পলিটিক্যাল পার্টি থাকতে পারবে না, ফলে কোনো পলিটিক্যাল পার্টি নাই। এইবার জিয়া রহমান সম্ভবত 1978-এ পলিটিক্যাল পার্টি গঠন অধ্যাদেশ জারি করে, যে আমরা এখন অ্যাপ্লাই করলে, ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্লাই করলে আমরা পলিটিক্যাল পার্টি খুলতে পারবো এখনকার নিয়মের মতো। সেইটার সুযোগ নিয়ে এইবার কে আগে আসলো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে, আমি একটু আগেও বলেছি আপনাদেরকে যে সেই যুগটা ছিল আসলে কমিউনিস্টের যুগ। ফলে আওয়ামী লীগের ভিতরেও কমিউনিস্টের প্রভাব এত বেশি, শেখ মুজিব কমিউনিজম চাইছে কিনা এইটার পক্ষে যারা কথা বলবে ছাত্রলীগের ভিতরে তারা পক্ষে। আর ছাত্রলীগের রাজনীতি করতে বাকি সব কমিউনিস্ট পার্টির সাথে, তো তাদের একটা সমাজতন্ত্র আছে, এটা যদি না বলে তাহলে কি কেউ ছাত্রলীগ করবে? সব সিপিবি করবে, কমিউনিস্ট করবে, কিংবা জাসদ করবে, আওয়ামী লীগ থেকেও করতে আসবে না। তাহলে তাদেরকে বলতে আমরা সমাজতন্ত্রী। এই সমাজতন্ত্রীটাই লোক ছিল আওয়ামী লীগের ভিতরে আব্দুর রাজ্জাক। রাজ্জাকের একটা ধারণা দিয়ে দিই আপনাকে আমি। রাজ্জাক কিন্তু সিনিয়রিটি দিক থেকে, এই যে ইভেন সিরাজুল খানের থেকেও বোধহয় সিনিয়র, সে তোফায়ের থেকে তো বটেই, রাজ্জাক অনেক সিনিয়র। এগুলো একটা পয়েন্ট। আর দুই হলো, রাজ্জাক এই কমিউনিজম লাইনটা নেয়, এই জন্য পার্টির ভিতরে পোস্ট শেখ মুজিব সবচেয়ে পপুলার লোক হয় রাজ্জাক। এমনকি এই পুনর্গঠিত আওয়ামী লীগের সভাপতি কে হবে এটাও ঠিক করে রাজ্জাক, এবং সে মালেক উকিলকে সভাপতি হিসেবে নিচ্ছে, নিয়ে এটাকে পুনর্গঠন করছে। ওরা তখন আওয়ামী লীগ নাম দিয়ে আবার ওই 78 সালের অধ্যাদেশ অনুযায়ী অ্যাপ্লাই করে ওইটা নতুন সাইনবোর্ড নিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। ঠিক আছে, এইবার পুরো পার্টি কিন্তু রাজ্জাকের হাতে। এমনকি তাহলে কামাল হোসেন কে? ডানপন্থী, তারা তো বামপন্থী। রাজ্জাক আওয়ামী লীগ করলেও বামপন্থী, আর তোফায়েল হলো ডানপন্থী, আর তোফায়েলের আর এক চেলা হলো কামাল হোসেন, এটা হলো ডানপন্থী। এইবার ওদেরকে সে আঙুলের ডগা রাখে, পার্টির ভিতরে পাত্তা দেয় না, যেটুক জায়গা দেয় ওটুক তার পদ আছে। এই ছিল সম্পর্ক। আর পুরো পার্টি কন্ট্রোল করছে একা রাজ্জাক, এমনকি পার্টির সভাপতি কে হবে এটা উনি ঠিক করে দিতে আছে, এমন ক্ষমতাওয়ালা। এগুলো ডাউন অনেকটা বললাম, কিন্তু অন্য দিকের কথাটা হইলো যে আপনাকে একই সঙ্গে এবার পার্টিতে সম্মেলন করার সুযোগ নেই। কারণ ওই 79 সালে যে ইলেকশন হয়েছিল, 79 সালে ইলেকশনের আগে পর্যন্ত ঘরোয়া রাজনীতি ছিল, পাবলিকলি মিটিং করা যাইতো না জিয়ার আমলে, কারণ ধীরে 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 এগুলো ছাড়ছে সে। তো ইলেকশনটা হয়ে যাওয়ার পরে এবার তা পাবলিক মিটিং করতে পারেন। ফলে সমস্ত পার্টিগুলার সম্মেলন ডাকার সময় ছিল 1980 সালটা। জাসদ জন্ম হয়েছে দেখেন 72 সালে, ওরা প্রথম সম্মেলনে 80 সালে, মানে নেক্সট সম্মেলনটা হয় 80 সালে। যে এই আওয়ামী লীগেরও প্রথম সম্মেলন স্বাধীনের পরে এই প্রথম অর্গানাইজ একটা সম্মেলন ডাকতেছে রাজ্জাক 80 সালে। এইবার ঘটনা ঘটলো এই 80 সালের সম্মেলনে, কামাল হোসেনের সহ্য হয় না, সব কমিউনিস্ট নিয়ে গেছে, আমার ডানপন্থী বলে খাটাই দিছে, পাত্তা দেয় না। তো ভালোর তাই অবস্থা, তুই ডানপন্থী, কারো বেল নাই।
এখন এরা দুজনা জোট করে এখন ঠিক করলো যে কি করা যায়। কামাল হোসেন নেতা, ও বলে খারাস আমি একটা চাল চালবো। কি চাল? ও গিয়ে করলো কি, আপনারা জানেন যে আওয়ামী ঘরানার লোকেদের এই সম্মেলনের সময় একটা কমিটি করা হয়, সব কমিটি বাতিল করে দেওয়া হয়, বাতিল করে একটা কমিটি করা হয়, সাবজেক্ট কমিটি বলে ওরা, ওদের ট্র্যাডিশন অনুযায়ী। সাবজেক্ট কমিটি মানে ওইটাই তখন একমাত্র পার্টির কমিটি, বৈধ কমিটি, ওই কয়েকদিনের জন্য সম্মেলনে এই সাবজেক্ট কমিটি ঠিক করে যে নতুন কমিটি কে হবে। এইবার সাবজেক্ট কমিটিতে কামাল হোসেন হঠাৎ করে হাসিনার নাম প্রস্তাব করে বসে অ্যাজ এ সভাপতি, যেখানে দেখা যাচ্ছে সম্মেলনতে এটা আরো কামাল হোসেন এই রাজ্জাকের আরো কন্ট্রোলে চলে গেছে, ওদেরকে বাদ করে দেয় এমন অবস্থা তোফায়েল আর কামাল হোসেনকে। তাহলে কামাল হোসেন বুদ্ধি করে করছে কি, হাসিনার নাম করে। হাসিনাটা তখন ইন্ডিয়া 2 বোন মিলে ইন্ডিয়ানদের হেফাজতে আরামে আছে, এখন ওর নাম করে দিচ্ছে। এখন রাজ্জাকের তো মুখ বন্ধ হয়ে গেছে, হাসিনা বিরোধিতা কেমনে করা যায়, তো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। ফলে হাসিনা সভাপতি হয়ে গেছে 80 সালে। কিন্তু দেশে তো আসে নাই, আসার মতন অবস্থা আছে কিনা জানে না, গিয়ে কি করবো তাও জানি না, রাজনীতি কি তাই তো বুঝি না, গৃহবধূ বড় জোর। কিন্তু জিদি আমার বাপকে যারা মারছে তাদের শাস্তি দিয়েছে, প্রতিশোধমূলক চিন্তা মাথার ভিতরে আছে, কিন্তু দেশে আসতে পারছে না, আসেই নেই। কেমনে আসে এগুলো চিন্তা করতে করতে দিন খাওয়া গেছে। ইন্ডিয়ানরা খুব গ্রিন সিগন্যাল দিচ্ছিল, তাও না। এই সব মিলে হাসিনা আসে নাই 80 সালের সম্মেলনে সভাপতি হওয়ার পরে। এইটাই 81। এইবার এইটা একমাত্র কামাল হোসেন জানতো যে এরশাদের পতন, এরশাদ কেন আসবে, জিয়র বাণিজ্য খুন হয়ে যাবে। কোথেকে জানতে? ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে, যেটা আমেরিকান এম্বাসি, স্টেট ডিপার্টমেন্টের খবরগুলো আছে, ওখানকার সূত্র থেকে কামাল হোসেন জানছে যে জিয়র রহমান মারা যাচ্ছে। এই জন্য সে হাসিনাকে তাগিদ দিচ্ছে, দেখেন খুব খারাপ অবস্থা, কিন্তু আপনাকে এই 30 তারিখে আগে পৌঁছে দিয়ে হবে। এই জন্য হাসিনা দেশে ফিরেছিল 17 মে, 13 দিন আগে মাত্র। শুধু তাই না, আমি আরো প্রমাণ দিব। এরপরে কামাল হোসেনের পুরো চেষ্টাটা ছিল কতদিন, 1900 ফিরতেছে 81 সালে, 81 সাল থেকে 86 সালে ইলেকশন, এরপরে 91 সালে ইলেকশন। এই পুরোটা সময় জুড়ে কামাল হোসেন ট্রাই করে গেছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে আবেদন করতে, আমেরিকানদের কাছে আবেদন করতে, যে তোমরা জিয়া রহমান শেষ হয়ে গেছে, বিএনপি শেষ হয়ে গেছে, এখন তোমরা আমাদেরকে ক্ষমতা আনো, তোমরা যা সমস্যা করতে, যা কিছু করতে চাও সব কিছুতে আমরা হ্যাঁ দিব, তোমরা আমাদের ক্ষমতা আনো। এই কথাগুলো বলে সে হাসিনাকে দেশে আনছিল। ক্লিয়ার? এবার তাহলে হাসিনা যে 81 সালে দেশে আসতেছে কামাল হোসেন জানতো, এবং এই ইনফরমেশনটা সে কতটা দিয়েছিল আমি বলতে পারবো না, বাট ইনফরমেশনটা নিশ্চয়ই হাসিনাকে দিয়েছিল, দরকার তুমি তাড়াতাড়ি এসে পড়ো, এরকম কিছু একটা বলছিল নিশ্চয়ই। এইবার হাসিনাকে দেশে নিয়ে এসে হাসিনাকে সামনে রেখে পুরো ক্ষমতাটা তার হাতে, রাজ্জাকদেরকে এবার ল্যাংমারি ফেলা দিব, এই বলে সে পার্টি চালাতে শুরু করে দেয়। এই জন্য একটা পর্যায়ে হাসিনা ক্ষুব্ধ হয়ে বলা শুরু করলো, চাচাদের অত্যাচার আর বাঁচি না, কারণ বাপের আমলে রাজনীতি করছে। যেমন টপ লিডার কামাল হোসেন ছিল, টাঙ্গাইলের মান্নান ছিল, আমার যত মনে পড়ে। একমাত্র চাচাদের একজন যে চাচাদের সাথে থাকে না, সে হলো জিল্লুর রহমান, যাকে সে পরে প্রেসিডেন্ট বানাইছিল, এই পাপনের বাপ। বোঝা গেছে? এবার আমি নিজে ফিজিক্যালি এই মান্নান কামাল হোসেনের সাথে ফিজিক্যালি ঠাটালি করছি, ফাইট করছি, ঠিক জিপিওর সামনে। এদের তখন লক্ষ্য ছিল যে এরশাদকে সমর্থন করা আর বার্গেনিং করা, এরশাদকে চাপ সৃষ্টি করা, তুমি ইলেকশন দাও, আমরা ক্ষমতা আসবো, তুমি কেন পার্টি করবা, আর আমরা ওয়ার্ল্ড ব্যাংক যা চায় তাই করে দেবো। এই কারণে সে স্টুডেন্ট মুভমেন্টকে হতে দিতে চায় না। এই হলো কামাল হোসেনের লাইন। বোঝা গেল এখন? তাহলে 11 জানুয়ারি ফয়েল করে দিয়েছিল কামাল হোসেন, নট হাসিনা, যদিও হাসিনা তখন পার্টির সভাপতি, কিন্তু কন্ট্রোলটা তো কামাল হোসেনের হাতে। আচ্ছা, ওই ফাঁকে আরেকটা কথা বলে দিতে হবে, রাজ্জাক শেষ পর্যন্ত না দেখে, এত দাপট দেখে কামাল হোসেন সে এরপরে নতুন করে একটা আওয়ামী লীগ খোলে। এই আওয়ামী লীগটার নাম দেয় বাকশাল। এটা অনেকেই জানেন না, সবাই বাকশাল বলতে বুঝে শেখ মুজিবের করা বাকশাল বোধহয়। নো,
এই নতুন করে একটা আওয়ামী লীগ খুলেছে আব্দুর রাজ্জাক, ওই দলটার নাম দিচ্ছে বাকশাল। এই দলের অন্যতম লিডার এই যে প্রথম আলোর আনিসুল হক আছে, এই হলো এই বাকশাল, রাজ্জাকের বাকশালের লিডার। 71 টিভির বাবু, মোজাম্মেল হক বাবু বাকশালের নেতা। আমাদের সর্বশেষ অলমোস্ট চিফ জাস্টিস হয়ে যাচ্ছিল দিনাজপুরের যেটা রহিম উকিলের 2 ছেলে বাকশাল ছেলে। এই বাকশালটা করা হচ্ছে, তার মানে করেছে, তার মানে 81তেই করে ফেলতে হচ্ছে, কারণ নাহলে তো আবার 82তে এসব চলে আসবে, তখন তো পলিটিক্যাল পার্টি বন্ধ। তাহলে এই ফাঁকি করেছিল বলে হিসাবটা তাই বলে। আর এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাকশালের স্লোগান কি ছিল, দেওয়ালে চিকা মারতো তারা, কি মেরেছিল কি বলে, রক্তের উত্তরাধিকার মানি না। কথা বুঝছেন? হাসিনা আইছে তো রক্তের উত্তরাধিকার, রক্তের উত্তরাধিকার মানি না। এবার কি মিন করছে বাকিটা বুঝেন। সমাজতন্ত্রী তারা হেভি পপুলার। সংগ্রাম পরিষদের মিটিং এ গেলে হাসিনার ছাত্রলীগে আছে, রাজ্জাকের ছাত্রলীগে আছে, দুইটার ঝগড়ার সামলাতে আমাদেরকে রেফারিগিরি করতে হয়। এই যে নানক 83 সালের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, এসব চোখের সামনে আমার ঘটা। ওকে, আসল ঘটনা যাই তাহলে এখন বোঝা যাচ্ছে 11 জানুয়ারি কেন ফয়েল করে দিয়েছিল। এর সাথে আঁতাত করে 11 জানুয়ারি ফয়েল করে দেয়। ফয়েল করে দেওয়ার পর সংগ্রাম পরিষদ 2 ভাগে ভাগ হয়ে যায়। এইবার ভাগ হয়ে যাওয়ার পর আবার এটা জোড়া লাগাইতে হয়। কে আমরা 3 জন মিলে জোড়া লাগাইছিলাম, সলিমুল্লাহ খান, আমি, মোহন রায়হান। শুনলে অবাক লাগবে, বহু কষ্টে এটা জোড়া লাগানো গেছিল। গিয়া নেক্সট প্রোগ্রাম আমরা দেই 14ই ফেব্রুয়ারি। এই হলো 14ই ফেব্রুয়ারি, হিস্টোরিক্যাল 14ই ফেব্রুয়ারি 1983। ঠিক আছে, 11 জানুয়ারি প্রোগ্রাম ডিক্লেয়ার ছিল, প্রোগ্রামটা হতে দেয় নাই। একদল চলে গেল, 2 ভাগ হয়ে গেল মিছিলটা। এক ভাগ চলে গেল শহীদ মিনারকে শেষ করে দিল, আর আরেক ভাগ আমরা এই যে 3 জন, সাথে অবশ্য ডাক্তার মোস্তাক ছিল, মোস্তাক ভাই আমাদের সাথে ছিল। মোস্তাক ভাই আমার রাজনৈতিক গুরু, কিন্তু আমি যখন জাসদ করি তখন থেকে মোস্তাক ভাই আমাদের সাথে ছিল, কিন্তু পুরাটার সময় থাকতে পারে নাই। বলে দেখো আমি গেলে পরে আমার পার্টি থেকে বসে করে দেবে, আমি কেন গেছি, এটা তো পার্টির সিদ্ধান্ত না। এই জন্য আরেকটা ভাগ আমরা চলে গেলাম ইয়ের দিকে, একদম ওই কার্জন হল পেরিয়ে সামনে তো শিক্ষা ভবন, ওই মোড়টা পর্যন্ত আমরা গেছিলাম। ওখানে গিয়ে বক্তৃতা করছি আমরা, করে ফিরে এসে এরা এইবার ডাকসু ভেঙে দিল। কারণ ততদিনে এই যে ডাকসুর ওই ছেলে এরশাদের দলে চলে গেছে। কি ওর নাম, চিটাঙের ছেলেটা, আক্তারের সঙ্গে যে ডাকসুর সেক্রেটারি হয়েছিল, আচ্ছা একটু পরে মনে পড়বে, চিটাঙের ছেলে। তার দুলাভাইকে এরশাদ চাকরি, না তার দুলাভাই চাকরি চলে যাচ্ছিল চুরি করার কারণে, এরশাদের সঙ্গে লাইন করে সেটা বাঁচাইতে গিয়ে এরশাদের ট্যাপে পরে এরশাদের দল করা শুরু করে দেয়। বাবলু, হ্যাঁ, আক্তার বাবলু পরিষদ ছিল। এই বাবলু এরপর থেকে জাতীয় পার্টি করা শুরু করে ফাইনালি। এনিওয়ে, তো তাহলে মূল জায়গাটা কোথায় দেখালাম। তাহলে এইবার কেন কামাল হোসেন এটা বিরোধী ছিল। শুধু তাই না, এরপরে যখন আমরা আবার বেরিয়ে গেলাম 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারিতে মিটিং ডাকলো কামাল হোসেন তার বাসায়, এই 15 দলের দেখা ওই বাসা থেকে পুলিশ এসে সবাই ধরে নিয়ে গেল। মানে কামাল হোসেন স্বেচ্ছায় পুরো 15 দলকে অ্যারেস্ট করে দিল, প্ল্যান করে, সো দ্যাট তাদেরকে মুভমেন্ট করতে না হয়। মানে অদ্ভুত টেন্ডেন্সিটা হলো সংগ্রাম পরিষদ যত আমরা রেডিক্যালরা এটাকে মুভমেন্টের দিকে নেওয়ার চেষ্টা করছি এরশাদ বিরোধী, আর কামাল হোসেন অ্যান্ড গং এর সাথে তাকে সাপোর্ট করতে যে সিপিবি সেক্রেটারি তখন ছিল, সভাপতি ছিল ফারুক আমাদের বুয়েটের, আর সেক্রেটারি ছিল আনোয়ারুল হক। পরের দিকে কোন একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতে বলে শুনেছি, পরে কই গেছে আমি জানি না এখন। আনোয়ারুল হক ছিল সেক্রেটারি ছাত্র ইউনিয়ন। এরা আর কামাল হোসেনের মিল্লা এই কাণ্ড করত। তাহলে ছাত্র সংগ্রাম পরিষদকে অ্যাক্টিভ যেন না, রেডিক্যাল যেন না হয়, এই কাজটা করতো কামাল হোসেন অ্যান্ড গং অ্যান্ড ছাত্র ইউনিয়ন। ছাত্রলীগ এটা করতো না। একসময় এমনও হয়েছে 11 জানুয়ারির পরে, 11 জানুয়ারির রাত থেকে শুরু করে এই প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতাগুলা, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, কেউ তার হলে ফিরতে পারতো না। হলে ফিরলে তার কর্মীরা তাদেরকে পিটাইত।
কেন? তোমরা দালালি করতেছো এসব। আমরা লাল লিফলেট বেলবি করতাম একসময়, এইসব কাহিনী ব্যাখ্যা করতাম। এই মুরুদ ছিল আমাদের, ওই সময়কালটা এমন অদ্ভুত ছিল। সো এইসব দিয়ে কদিন পারবো আমরা? এরপরে 14 ফেব্রুয়ারি করলাম, তো 15 ফেব্রুয়ারি তো কামাল হোসেন পুরো 15 দল নিয়ে অ্যারেস্ট হয়ে গেল। সো কন্টিনিউয়াস এরকম ভাবে ফলো করতে, আর কন্টিনিউয়াসলি সে এইবার ওয়ার্ল্ড ব্যাংকের কাছে আর আওয়ামী লীগ আমেরিকান এম্বাসিকে ধর্ণা দিচ্ছে যে আমাদেরকে ক্ষমতা নিয়ে আসো। এইটা করতে 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 গিয়ে এইটাই শেষ পর্যন্ত দাঁড়ালো এই যে ইলেকশনের চাপটার জন্য। ফাইনালি ইলেকশন হয় 1986 সালে, এরশাদ রাজি হয়। কিন্তু এরশাদের মানে ওয়ার্ল্ড ব্যাংকের প্ল্যানটা হলো আগে উপজেলা এগুলো সব বাড়ায় ফেলবা, উপজেলা ইলেকশনই হয়ে যায় 1985 সালে, প্রথম উপজেলা গঠন করার পরে প্রথম ইলেকশন হয় 85 সালে। ওদের প্ল্যান কিন্তু ওরা ছাড়ে নাই, ওয়ার্ল্ড ব্যাংক উপজেলা বানায় নিছে, সংস্কার এগুলো কমপ্লিট করে আলাইছে, বানায় পরে এইবার 86-তে চাপের ঠেলা ইলেকশন দিচ্ছে। 86 ইলেকশনে গিয়ে ফাইনালি এইবার বিএনপি বললো আমি ইলেকশনে যাবো না। কামাল হোসেন দেখা করতে গেল, কামাল হোসেন মাথায় তখনও এখনো পার্সু করে যাচ্ছে যে ইলেকশন দেন, আমরা আপনাদের যা বলবেন সংস্কার তাই করে দেবো, কিন্তু এটা দিচ্ছে না। এমন ঘটনা ঘটলো 86 ইলেকশনের আগে 15 দলের মিটিং বসছে, 15 দলের মিটিং এ এইবার দলের আগে আওয়ামী লীগের সিদ্ধান্ত হয়েছে তারা ইলেকশনে যেতে চায় এটা বলবে, আর 15 দলের ভিতরে বাকি সব বামপন্থী প্রগতিশীল দলগুলো আছে, এই মেননদের মতন ইনুরের মতন গুলো, হ্যাঁ। 15 দলের সিদ্ধান্তে গিয়ে এইবার হাসিনার হাতে কাগজটা দলের সিদ্ধান্তে, কিন্তু হাসিনা বলতে গেলে মুড়ামুড়ি করতেছে। বাই দিস টাইম 25 সালে কিন্তু সে রাজ্জাকের এই কামাল হোসেনের বিরোধী ইয়াং ছাত্রলীগদেরকে সামনে নিয়ে এসে সে পার্টির দখলের চেষ্টা করতেছে হাসিনা। অর্থাৎ কামাল হোসেনের সাথে হাসিনার দ্বন্দ্বটা খুব প্রকট তখন। হাসিনা এই জন্য পিছলাচ্ছে যে আমি পার্টির ঘোষণাটা বলবো না, পার্টির সিদ্ধান্তটা বলবো না। এক পর্যায়ে সে এই কামাল হোসেন হাসিনার হাত থেকে কাগজটা কেড়ে নিয়া, হাই আপনি কাগজ দলের সিদ্ধান্ত পড়তেছেন না, কারণ দেন আমাকে দেন বলে নিজের হাতে কেড়ে নিয়ে এবার পড়াশোনা করছে। সিদ্ধান্ত হলো যে তারা ইলেকশনে পার্টিসিপেট করবে, এটা হলো তার দলীয় সিদ্ধান্ত। হাসিনা সেদিন খুবই অফেন্ডেড হয়, তককে তককে থাকার চেষ্টা করে যেভাবে এই ব্যাটারে শেষ করতে হবে। এই কথাগুলো আমি আবার জানছি ছাত্রলীগের যে প্রেসিডেন্ট সেক্রেটারি গুলো থাকতো এরা সব কিন্তু এসে বলতো, হাসিনা তাদেরকে বলছে 85, 86, 87 পর্যন্ত ওয়েট করতে হবে, এসব তোমরা ছাত্রলীগের আগে ক্ষমতা আসো, বুড়াদেরকে ফালাই দাও, চাচাদেরকে ফালাই দাও। এসব আমি কাহিনী করে দেখে শুনতে পারতাম ভিতর ঝগড়াটা কিভাবে চলতেছে, অদ্ভুত কাহিনী এগুলি। সো এই লড়াই যখন 86 সালে আওয়ামী লীগ দেখলো যে তারাও হেরে গেছে, জাতীয় পার্টি ক্ষমতায় গেছে, তখন তো ওর কিছু বলার আর থাকলো না। এমন অবস্থা হয়ে গেল যে এই 15 দলের যে ছাত্র সংগঠন গুলা তারা ঢাকা ইউনিভার্সিটি ঢুকতে পারে না, কারণ ঢাকা ইউনিভার্সিটি আমাদের মধ্যে রেডিক্যাল বামপন্থীরা বা বিএনপি তারাও তো ইলেকশনে যায় নাই, তো তাদের দখলে চলে গেছে, বাকিদেরকে এর সাথে দালাল বলা হচ্ছে। এই অবস্থা ভাঙতে পারছে 1 বছর পরে। এইবারে এখান থেকে আসলো 87 সালের 10 নভেম্বর। এই এখন দেখেন এই যে নূর হোসেন দিবসটা কেন আসতেছে, তাহলে 14 ফেব্রুয়ারি যারা মারা গেল তাদেরকে আওয়ামী লীগ ওন করলো না, বুঝছেন? এবার শহীদ হিসেবে স্বীকার করে না তাদেরকে। আমার এখনো মনে আছে 14 ফেব্রুয়ারি যে 2টা লাশ নিয়ে এসে ওই অপরাজয় বাংলাদেশের পাদদেশে রাখা হয়েছে লাশ, আর শেখ হাসিনা একটা শিফনের শাড়ি পরে, নীল রঙের একটা শিফনের শাড়ি, সে কিন্তু খালেদা জিয়াকে টিটকারি মারে, সুতির শাড়ি পরে না দীক্ষা। তা আমি যখন হাসিনাকে দেখেছি 83 সালে, তখন সেও কিন্তু হাই হিল পরতো, হাই হিল পরা মহিলা ঠকঠক করে আসতেছে এই শিফনের শাড়ি পরা নীল রঙের, ওই লাশ দেখতে আসতেছে। আর লাশ দেখতে আসার কিছুক্ষণের মধ্যেই আমি পুরা এলাকায় গিয়ে করে দুপুর 3টার মধ্যে কারফিউ দিয়ে দেয়, এই 14 ফেব্রুয়ারি। ক্লিয়ার? সো 14 ফেব্রুয়ারি থেকে আমাদের যা কিছু অর্জন এই সবকিছু অস্বীকার করলাম আমি। এখন এটাকে কাউন্টার দেওয়ার জন্য 27 সালের 10 নভেম্বরকে তারা বানালো নূর হোসেন দিবস, অ্যাজ ইফ সব ক্রেডিট হলো আওয়ামী লীগের। তাহলে 14 ফেব্রুয়ারিকে এখনো তারা পালন করে না, এমনিই পার হয়ে যায়, তাদের সব দিবস হয়ে গেল যেন 10 নভেম্বর।
আর এই 87 সালের মুভমেন্টের আগে এইবার তারা ঢাকা ঘেরোবের একটা প্রোগ্রাম দেয়। আর এর আগে এই যে 86 ইলেকশনে যারা যারা এমপি হয়েছিল সবাই পদত্যাগ করে। ওরা ভাবছিল পদত্যাগ দিয়ে চাপ দিলে পরে এরশাদ ক্ষমতা ছেড়ে দিবে, না, এরশাদ করলো কি, এটা দমন দমন, আমি অ্যারেস্ট হয়ে গেলাম 10 নম্বরে, 87 নম্বরে দিয়ে আমি 6 মাস, তখনকার দিনে ডিটেনশন আইন বলে একটা আইন ছিল, এই ডিটেনশন আইনে কাউকে ওয়ারেন্ট লাইন মানে আপনাকে কোর্টেই তোলার দরকার নেই, আপনাকে ডাইরেক্ট ধরে নিয়ে গিয়ে থানা জেলখানায় ঢুকে দিবে, এভাবে ঢুকে দেওয়া। এবং জীবনে কখনো আমাকে কোর্টে তোলা হয়নি। খালি একটা সুবিধা ছিল, 6 মাস পরে পরে একটা রিভিউ হইতো যে একে আরো আটকা রাখাটার দরকার আছে কিনা। তো ততদিনে এরশাদ আবার করছে কি, এই 87 মুভমেন্টের পরে সব ঝিমাই গেল, সব হারাই গেল। আর এরশাদ করলো কি 1988-তে শুরুর দিকে বাই ইলেকশনে যারা যারা পদত্যাগ করেছিল ওই সিট গুলাকে এবার নিজেদের দলের লোক জিতে নিয়ে আসলো। ফলে এইবার সে আরামে বসে গেছে। এইবার পুরা ইয়ে জুড়ে 15 দল 7 দল জুড়ে হতাশা, যার কোনো ভবিষ্যৎ নাই মুভমেন্টের। এরশাদ তো আবার পুরা সবই যে কটা আমরা 86-তে জিতছিলাম ওইটাও তো গেছে। সো 88-তে এটা হওয়ার পরে পুরা কন্ট্রোল তাদের উপরে। এই জন্য আমাকে 6 মাস পরে 88 মে মাসে এই একই 10ই মেতে আমাকে ছেড়ে দেয়। ওই রিভিউয়ের সময় একটা অবসরপ্রাপ্ত জাজের নেতৃত্বে রিভিউ কমিটি বসে, দিয়ে দেখে যে সিআইডির বা ডিবি রিপোর্ট হচ্ছে যে না আর জরুরি না, এখন কন্ট্রোল আছে আমাদের, এরা আর মুভমেন্ট করতে পারবে না, সুতরাং ছেড়ে দেওয়া হলো। আমি 6 মাস জেল কেটে বাইরে আসলাম। আর এইবার 79 সালে 89-এ গিয়ে এইবার এরশাদ ধরা টাকাচ্ছে এবার, কিন্তু আভ্যন্তরীণ কারণে না, ইন্টারন্যাশনাল, আমি খুব ডিটেলে যাব না, ইন্টারন্যাশনালি ইরাক কুয়েত দখল করেছিল। এইটা দমন করতে গিয়ে বুশ, তখন বাবা বুশ, এই ছেলে বুশের বাবা তখন প্রেসিডেন্ট ছিল, সে তখন ইরাকে হামলা চালায় আর কুয়েত ছেড়ে দিতে বাধ্য হয় ইরাক, সাদ্দাম হোসেন। এখন এর কারণে তেলের দাম বেড়ে যায় হঠাৎ করে। আর প্রত্যেকটা দেশে, আমাদের মতন দেশে তেলের দাম বেড়ে যায় মানে বুঝছেন, রাস্তা রাস্তায় মিছিল বেড়ে যায়, বেতন বাড়াও বলে, তো অসম্ভব রাষ্ট্র চালানো। তো আমাদের বিরোধী দলের ভয়ে এর সাথে এটা করছে। তখন আমেরিকানরা সব দেশে তার প্রতিনিধি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন করে, যে কি সমস্যা, তোমরা আমেরিকার বিরুদ্ধে যায় না আর সবকিছু করতে পারো। গিয়ে তারা যখন শুনলো যে এটা তো 9 বছর ধরে এইসব ক্ষমতায় আছে, আমাদের 2 পলিটিক্যাল পার্টি অভিযোগ দিল, আমাদের ইলেকশন দেয়, এইখান থেকে এবার আসলো যে তাহলে এর সাথে পতন ঘটাই দাও, অনেক হয়েছে, 9 বছর হয়ে গেছে। আর এইবার আমরা ইলেকশনটা ঠেলে করতে 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 1991-এর প্রথম দিকে বোধহয় জানুয়ারিতে ইলেকশনটা হয়েছিল, আমার যতটুকু মনে পড়ে, জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে, মোট কথা মার্চের ওপারে নেওয়া, এক্সাক্ট ডেটটা আপনি ইন্টারনেটে দেখে নিতে হবে আপনার থেকে। সো এই ইলেকশনটা হয় বলে এইবার খালেদা জিয়া ক্ষমতায় আসে, ক্লিয়ার। আর এইদিকে তখন এই 91 ইলেকশনে কামাল হোসেনকে এমন নাম দলাই দেয় হাসিনা, মিরপুর থেকে দাঁড়াইছিল, ও যাতে জিততে না পারে তার নাই, খালি হেল্প করে না, হেল্প করে না মানে তো হেরে গেছে। কারণ পার্টি ইলেকশনে খারানো মিরপুরে, তখন হোল মিরপুরে একটাই সিট, ইলেকশনে কামাল হোসেন দাঁড়াইছে, কামাল হোসেনের পক্ষে পার্টির কে কে যাবে এরকম কোনো উৎসাহ দেখায় নাই হাসিনা। ফলে নিজে কর্মী জোগাড় করতে হয়েছে, টাকা খরচ করতে হয়েছে, চাঁদা জোগাড় করতে হয়েছে, পারে না এগুলা। ফলে কামাল হোসেন হেরে গেছে। হেরে যেটা ঘটলো, সন্ধ্যাবেলায় গিয়ে দুপুরবেলায় হাসিনা এবার বলে দিচ্ছে বিবিসিকে, তখনকার দিনে বিবিসি একমাত্র রেডিও, বিবিসিকে বলে দিচ্ছে সূক্ষ্ম কারচুপি হয়েছে ইলেকশন। এখন সন্ধ্যে 7টার সময় আরেকটা 7:30 বোধ হয় বিবিসি রেডিও ছিল, 7টার সময় ইন্টারভিউ দিয়ে কামাল হোসেন বলছেন না ইলেকশন ঠিক হয়েছে। ফলে আওয়ামী লীগ চূড়ান্তভাবে 2 ভাগ হয়ে গেল, কামাল হোসেন একদম খারিজ হয়ে গেল। তোফায়েল তখন সবচেয়ে বেশি অপমান করছে কামাল হোসেনকে, তোফায়েল তখন ভিড়ে গেছে হাসিনার পক্ষে। এই আপাতত এদিকে চলে গেলাম। তাহলে মূল ঘটনাটা এই হলো 80 দশকের রাজনীতিটা এইভাবে ঘটেছে। তাহলে এইবার এই যে যারা এখন 10ই নভেম্বর আসলেই নূর হোসেন দিবস পালন করে, নূর হোসেন দিবসের কাহিনী বললাম, এই নূর হোসেন দিবসটাই আপনি 14 ফেব্রুয়ারি বিপরীত হিসেবে দাঁড় করেছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ জীবনে কখনো 14 ফেব্রুয়ারি পালন করে নাই। এই হচ্ছে কামাল হোসেন গঙ্গের দালালি এবং 91 ইলেকশনে খারিজ। কামাল হোসেন পরে বলে আমার ওই দিনে কেবলমাত্র আমার মেয়ে আর আমার বউ ছাড়া কেউ আমার পক্ষে ছিল না, কাঁদতে কাঁদতে বলছে। এই তারপরে পরে শান্ত হইয়া এই
গণফোরাম বানাইছে, হ্যান ত্যান দিলে তো কাজ হয় না কোনো আইডিয়া। তাহলে মোটা দাগে বলতে গেলে এই 80 রাজনৈতিক ইতিহাস হলো এটা। অসুবিধার দিকটা হলো এটা নিয়ে কোথাও লেখা পাবেন না। মোটামুটি যতটুকু মনে আছে আমার স্মৃতিতে, প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম বলে অনেক কিছু আপনাদেরকে বলতে পারলাম। আর এই ফাঁকে আরেকটা কথা খালি বলে দেওয়া দরকার, বিএনপি করতে আসলো জিয়া রহমান মারা যাওয়ার পরে বিএনপি বলে নাই কিচ্ছু। ছাত্র দলের সভাপতি তখন ছিল একটা যে ব্যাকগ্রাউন্ড হলো সর্বাবাড়ি করা, সে ছিল ছাত্রলীগের সভাপতি, ল্যাংচা ল্যাংচা হাঁটত। এরা গিয়ে তখন বদরুদ্দোজা চৌধুরী তখনও সেক্রেটারি এরশাদের আমলের, হ্যাঁ সরি জিয়ান বেঁচে থাকার সময় থেকে, তার বাসায় গিয়ে ধর্না গালাগালি, বাপ মা তুলে গালাগালি, এই আপনার পার্টি চালু করবেন না, সব নিয়ে যাচ্ছে ছাত্র পরিষদ। এটা কিন্তু 83-তে কিছুই হয় না। 84 সালে গিয়া যখন আমরা 14 ফেব্রুয়ারি পালন করব, এই 14 ফেব্রুয়ারি 84 14 ফেব্রুয়ারি 1 বছর পরে, সেই দিন বিএনপি খোলস ছেড়ে বাড়ালো যে না, তারা এবার খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গঠন করবে, পুনর্গঠন করবে। ক্লিয়ার? তাহলে 84 14 ফেব্রুয়ারি থেকে বিএনপির আবার যাত্রা শুরু হয়। এই তখন খালেদা জিয়া ইয়ে হয়, দলের সভাপতি হয়। ক্লিয়ার? এর আগে তার মানে মাঝের এই 81-তে জিয়া রহমান মরার পর থেকে বলতে গেলে বিএনপি বলে কিছু ছিল না। ক্লিয়ার? দ্যাটস অল। থ্যাংক ইউ।